আজকে আমরা ক্লাস 10 মানে দশম শ্রেণীর ছায়া প্রকাশনীর জীবন বিজ্ঞান ও পরিবেশ শুভ্রনীল চক্রবর্তী মানে এই বইটির জীবন বিজ্ঞান ক্লাস 10 জীবন বিজ্ঞান ছায়া শুভ্রনীল চক্রবর্তী এই বইটির এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের অনুশীলনী। প্রথম অধ্যায় দেখো কি লেখা আছে। প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই প্রথম অধ্যায়টির অনুশীলনী আমরা এই ভিডিওতে আলোচনা করব। একদম প্রথম থেকে দেখো পেজ নাম্বার কত, পেজ নাম্বার এখানে 35। এই যে দেখো 35 পেজ শেষের দিকে দেখো কোশ্চিন দেওয়া আছে বিভাগ ক এখান থেকে চালু হয়ে একদম 36 পেজের সম্পূর্ণ প্রশ্নের সমাধান হবে। 36, 37, দেখো 37 পেজ মানে এই অনুশীলনী সম্পূর্ণ অনুশীলনীর সমাধান এই ভিডিওতে আমি করব। সম্পূর্ণ অনুশীলনীর উত্তর তোমরা এই ভিডিওতে থাকবে। ভিডিওটা হয়তো একটু বড় হবে কিন্তু তোমরা এখানে সম্পূর্ণ অনুশীলনীর উত্তর একবারে পেয়ে যাবে। তাই খাতা কলম নিয়ে বসে পড়ো আর ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো। যতগুলো প্রশ্ন আছে সব উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও। কেন খাতায় লিখতে বলছি? এই কারণে পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের তো ভিডিও দেখে আর এগুলো প্রশ্ন মনে নাও থাকতে পারে, আর যদি খাতায় লেখা থাকে তাহলে তোমাদের গুছানো থাকবে, তোমরা সহজেই ওই খাতা খুলে পড়া করে পরীক্ষা সেন্টারে যেতে পারবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে এবার আমরা স্টার্ট করি। নাম্বার 1, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। নাম্বার 1, নিচের কোনটি অভ্যন্তরীণ উদ্দীপক? এটার উত্তর হবে তৃষ্ণা, অপশন ডি। নাম্বার 2, সূর্য শিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি হলো অ্যান্সার হবে অপশন এ, সিসমোনেস্টি। এবার 3 নাম্বার প্রশ্নের উত্তর করব। উদ্দীপক শনাক্ত করে জীবের সাড়া প্রদানকে বলে। এটার উত্তর হবে অপশন সি, সংবেদনশীলতা। নাম্বার 4, রাসায়নিক বার্তাবাহক হলো। অ্যান্সার হবে অপশন ডি, হরমোন। হরমোনকে আমরা রাসায়নিক বার্তাবাহক বলি। নাম্বার 5, অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী উপাদান হলো। অ্যান্সার হবে অপশন সি, অক্সিন। নাম্বার 6, কোনটি নাইট্রোজেনযুক্ত ক্ষারজাত হরমোন? এটার উত্তর হবে অপশন বি, সাইটোকাইনিন। নাম্বার 7, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? অ্যান্সার হবে ইনসুলিন, অপশন বি। নাম্বার 8, ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়? অ্যান্সার হবে অ্যাড্রেনালিন হরমোন, অপশন ডি। নাম্বার 9, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো। এটার উত্তর হবে অপশন সি, ইস্ট্রোজেন। নাম্বার 10, মানুষের মস্তিষ্কে করোটি স্নায়ুর সংখ্যা কত জোড়া? এটার অপশন করবে অপশন বি, 12 জোড়া। মানুষের মস্তিষ্কে করোটি স্নায়ুর সংখ্যা কত জোড়া? উত্তর হবে 12 জোড়া। নাম্বার 11, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল। এটি উত্তর হবে হাইপোথ্যালামাস, অপশন সি। তারপরে নাম্বার 12, সঠিক জড়টি নির্বাচন করো। এটার উত্তর তোমরা করবে অপশন ডি, সুষুম্নার শীর্ষক হৃৎস্পন্দন ও খাদ্য গলাৎকরণ নিয়ন্ত্রণ। নাম্বার 13, স্নায়ুতন্ত্রের প্যাকিং কোষ বলতে কোনটিকে বোঝায়? অ্যান্সার হবে অপশন ডি, নিউরোগ্লিয়া। নাম্বার 14, তোমার মায়োপিয়া সমস্যা সমাধানে কোন পদ্ধতি গ্রহণযোগ্য? এটার উত্তর হবে অপশন বি, মাইনাস লেন্স। কি বললাম? মাইনাস লেন্স। এবার আমরা এমসিকিউ টোটাল আমরা করলাম 14টি। এবার আমরা বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। ক্লিয়ার?
অতি সংক্ষিপ্ত প্রশ্নের আমরা এবার উত্তর করব, তোমরা খাতায় লিখে নাও। প্রথম নাম্বার 1, বট গাছের ঝুরি বা স্তম্ভমূল সোজা মাটির দিকে যায়, এটি কি প্রকারের চলন? অ্যান্সার হবে অভিকর্ষমুখী চলন। কি অভিকর্ষজমুখী চলন? তোমরা লিখে নাও অভিকর্ষজমুখী চলন। নাম্বার 2, প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলন কোন উদ্ভিদে দেখা যায়? এটা হবে যে লজ্জাবতী উদ্ভিদ বা মিমোসা উদ্ভিদ। এটা তোমরা লিখবে লজ্জাবতী উদ্ভিদে। এই লাল লেখাটা লেখার দরকার নেই, যেটা বলছি সেটা লিখো। লজ্জাবতী গাছ যেমন হলো মিমোসা উদ্ভিদ বা লজ্জাবতী গাছে। নাম্বার 3, উদ্ভিদের গতিপথ নিয়ন্ত্রিত চলনে কোন হরমোনের ভূমিকা রয়েছে? এটার উত্তর হবে অক্সিন। নাম্বার 4, অগ্রস্ত প্রকটতা কি? এটার উত্তর লিখবে শীর্ষ কুড়ির আধিপত্য, মানে গাছের শীর্ষ কুড়ির আধিপত্যগুলিকে একসঙ্গে অগ্রস্ত প্রকটতা বলে। আবার বলছে, বিভিন্ন গাছের যে শীর্ষ কুড়ির আধিপত্য তাকে অগ্রস্ত প্রকটতা বলে। নাম্বার 5, বীজের সুপ্তাবস্থার ভাঙ্গনে সাহায্য করে কোন হরমোন? এটি হবে জিব্বেরেলিন। 5 নম্বরের প্রশ্নের উত্তর বললাম জিব্বেরেলিন। নাম্বার 6, উদ্ভিদের একটি বৃদ্ধি নিয়ন্ত্রক উপাদানের নাম লেখো। অ্যান্সার হবে কি অক্সিন। 6 নম্বরের উত্তর অক্সিন। নাম্বার 7, অন্তঃক্ষরা গ্রন্থির একটি উদাহরণ দাও। অন্তঃক্ষরা গ্রন্থির একটি উদাহরণ হলো থাইরয়েড গ্রন্থি। কি বললাম? 7 নাম্বার, অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ হলো থাইরয়েড গ্রন্থি। নাম্বার 8, এসিটিএইচ এর পুরো নাম লেখো। এসিটিএইচ এর পুরো নাম লিখো তোমরা অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। আজ ফলা আকার, ডয়ের ফলা একার, দন্তান্নয়কার। ক টয়রে ভসি, কয়কার, টয়ের ফলা পয়হসি আর ক। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তোমাদের বইতেও এই নামটা কিন্তু পেয়ে যাবে। নাম্বার 9, হাইপোথ্যালামাস জাত কোন হরমোনটি দূরে গিয়ে কার্যকরী হয়? 9 নাম্বার, অ্যান্সার হবে অক্সিটোসিন। কি হরমোনটির নাম বললাম? 9 নাম্বার প্রশ্নের উত্তর হবে অক্সিটোসিন। ও কয়জফলা হস্যি, টয়কার, দন্তাশয় হস্যি, দন্তান্ন। নাম্বার 10, আয়োডিনযুক্ত নুন বা লবণ খাওয়া গুরুত্বপূর্ণ কেন? অ্যান্সার গলগণ্ড রোগ প্রতিরোধের জন্য। কারণ আয়োডিনযুক্ত লবণ যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের গলগণ্ড রোগ হবে না। তাহলে তোমরা উত্তর লিখবে 10 নম্বরের যে গলগণ্ড রোগ প্রতিরোধের জন্য। নাম্বার 11, স্নায়ু গঠনে নিউরনের কোন অংশ মূলত অংশ নেয়? 11 নম্বর, অ্যান্সার হবে অ্যাকশন। আওজফলা আকার, ক দন্তাস্য দন্তান্ন। নাম্বার 12, তোমার দেহের কোন অংশে ভারসাম্য নিয়ন্ত্রণ করে? অ্যান্সার হবে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। সেরিবেলাম। কি উত্তর? দন্তস্বয়কার, রয় হস্যি, বয়কার, লয়াকার ম। 12 নম্বর প্রশ্নের উত্তর বললাম সেরিবেলাম। নাম্বার 13, স্নায়ুতন্ত্রের একটি ধারণ কোষের নাম লেখো। অ্যান্সার হবে প্লিহা কোষ। কি নাম বললাম? গ্লিহা হবে, গয়লয় হস্যি 29 আকার, গ্লিহা কোষ হবে। নাম্বার 14, শ্বান কোষের গুরুত্ব কি? অ্যান্সার মাইলিন শীত তেলবেশিয়ার্থ তৈরি করতে। 14 নম্বর কি বললাম? শ্বান কোষের গুরুত্ব কি? শ্বান কোষের একটি গুরুত্ব হলো এটি মাইলিন শীত তৈরি করতে সাহায্য করে বা ভূমিকা নেয়। নাম্বার 15, ইলেকট্রিক ইনসুলেটর তৈরিতে স্নায়ুতন্ত্রের কোন কোষ কাজ করে? অ্যান্সার হবে অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট বানানো বলে দিচ্ছি। ও লয় হস্যি, গয়কার, ডয়াকা দন্তান্ন, ডয়ের ফলা ওকার, দন্তাশয়াকার, হস্যই আর ট। ক্লিয়ার? নাম্বার 16, মায়োপিয়া কেন হয়? 16 নম্বর, চোখের লেন্সের ফোকাসজনিত ত্রুটির কারণে মায়োপিয়া হয়। উত্তরটা আবার বলছি, চোখের লেন্সের ফোকাসজনিত ত্রুটির কারণে
মায়োপিয়া হয়। নাম্বার 17, পাখির একটি উড্ডয়ন পেশির নাম লেখো। অ্যান্সার হবে পেক্টোরালিস মেজর। উড্ডয়ন পেশির নাম একটি কি? পেক্টোরালিস মেজর। ও আর একটা যদি বলে তাহলে লিখবে পেক্টোরালিস মাইনর। নাম্বার 18, বল ও সকেট সন্ধির একটি উদাহরণ দাও। অ্যান্সার হবে কাঁধের সন্ধি। তারপরের প্রশ্ন কি লেখা আছে? বিসদৃশ শব্দটি বেছে লেখো। অ্যান্সার, লজ্জাবতীর পাতা নুয়ে পড়া, বনচাড়ালের পার্শ্ব পত্রকের ওঠানামা, পত্ররন্ধ্র বন্ধ হওয়া, মূলের জলের দিকে বৃদ্ধি। এটার উত্তর কি হবে? মূলের জলের দিকে বৃদ্ধি। নাম্বার 20 উত্তর তোমরা দাগ দিয়ে নাও অথবা বইতে লিখে নাও। লম্ব অভিকর্ষবর্তী। নাম্বার 21 উত্তর তোমরা লিখে নাও ফটোনেস্টিক। নাম্বার 22 উত্তর হবে অ্যাবসিসিক অ্যাসিড। 22 কি উত্তর বললাম? অ্যাবসিসিক অ্যাসিড হবে 22 উত্তর। নাম্বার 23 উত্তর তোমরা করবে সবাই পাচক রস। নাম্বার 24 উত্তর গ্লুকোজ বিপাক। নাম্বার 25 উত্তর হবে এইডস AIDS। নাম্বার 26 এটার উত্তর হবে নিউরোগ্লিয়া। 26 নম্বর প্রশ্নের উত্তর কি বললাম? নিউরোগ্লিয়া। নাম্বার 27 এটার উত্তর হবে পেরিনিউরিয়াম। 27 নম্বরের। নাম্বার 28 উত্তর করবে ট্রক্লিয়ার নার্ভ। 29 এটার উত্তর করবে ক্যাটারাক্ট। 29 নম্বর প্রশ্নের উত্তর কি বলবে? ক্যাটারাক্ট। এবার আমরা শূন্য স্থানগুলি করব। প্রথম কি লেখা আছে? একটি বৃদ্ধির চলন হলো ড্যাশ, অভিকর্ষ চলন। কি বললাম? একটি বৃদ্ধির চলন হলো ড্যাশ, উত্তর লিখবে অভিকর্ষজ চলন। তারপরে নাম্বার 31, বীজবিহীন আঙ্গুর তৈরিতে ড্যাশ হরমোনটি ব্যবহৃত হয়। এটার উত্তর লিখবে 31 নম্বর প্রশ্ন উত্তর লিখবে জিব্বেরেলিন। নাম্বার 32, জবা গোলাপের শাখা কলম তৈরিতে কৃত্রিম ড্যাশ হরমোন ব্যবহৃত হয়। তাহলে 32 নম্বর উত্তর করবে তোমরা অক্সিন। কি বললাম? এখানে লিখবে অক্সিন। নাম্বার 33, একটি নিউরোট্রান্সমিটার হলো। এটার উত্তর লিখবে অ্যাসিটাইল কোলিন। এই যে নিচে লিখে দিয়েছি বানান ওজফলা আকা দন্ত্য সহিষ্যি টয়াকার হস্যই আল্ল কয়কার লহস্যা দন্তান্ন অ্যাসিটাইল কোলিন। 33 নম্বর হলো। এবার নাম্বার 34 নাম্বার করব। 34 কি লেখা আছে? সংকটকালীন হরমোন হলো ড্যাশ। অ্যান্সার হবে অ্যাড্রিনালিন। কি? অ্যাড্রিনালিন হরমোন। ওজফলাকা ডরফলাকা দন্তান্নৈশি লৈশি দন্তান্ন। সংকটকালীন হরমোন হলো অ্যাড্রিনালিন। নাম্বার 35, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে বলে ড্যাশ। অ্যান্সার হবে অ্যাডাকশন। আজফলাকার কয়াকার ডয়কার তালিবস্য আর দন্তান্ন। তারপরে নাম্বার 36, পাইরিফর্মিস পেশি ফিমারের ড্যাশে সাহায্য করে। অ্যান্সার হবে বাহিক ঘূর্ণনে। বয়াকার হয়জফলা হস্যি আর ক ঘূর্ণন, বাহিক ঘূর্ণনে সাহায্য করে। এবার আমরা করব 37 নাম্বার। কি লেখা আছে তার উপরে? নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। নিচের বাক্যগুলি ঠিক না ভুল সেটা আমাদের বের করতে হবে। তাহলে নাম্বার 1 37 নাম্বার তোমরা সবাই করবে, এটা মিথ্যা হবে। আমি দাগ দিয়ে দিয়েছি। এখানে আমি TRF যে লিখেছি তোমরা কিন্তু এভাবে লিখবে না, আমি জায়গা শর্টের জন্য এটা কিন্তু লিখেছি। তোমরা সত্য অথবা মিথ্যা দিয়ে লিখবে, নিজের খাতাতে লিখে রাখবে। নাম্বার 37 হবে মিথ্যা। নাম্বার 38 করবে মিথ্যা। নাম্বার 39 করবে মিথ্যা। 39 নাম্বার কি হবে? মিথ্যা। নাম্বার 40 হবে সত্য। নাম্বার 41 উত্তর হবে সত্য। নাম্বার 42 উত্তর হবে কি? সত্য। 42 নম্বর অবধি সত্য হবে। এবার আমরা ছকটা করব। কি লেখা আছে? ক স্তম্ভে দেওয়া শব্দের সাথে এই স্তম্ভের
দেওয়া শব্দের সাথে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়টি নিরূপায় লেখ। এই স্তম্ভ আর বি স্তম্ভ। তাহলে প্রথমে যেটা আছে মিশ্র স্নায়ু, এটার উত্তর হবে অপশন বি ভেগাস। তোমরা খাতাতে লিখে নাও। কি বললাম? প্রথমটা 1 নাম্বার হবে অপশন বি ভেগাস। নাম্বার 2 দেহ ভারসাম্য, এটার উত্তর হবে অপশন ডি লঘু মস্তিষ্ক। নাম্বার 3 পর্ব মধ্যের বৃদ্ধি, এটার উত্তর হবে অপশন সি অক্সিন। নাম্বার 4 অগ্রস্ত প্রকটতা, এটার উত্তর হবে অপশন ই GA3। ক্লিয়ার? নাম্বার 5 মিশ্র গ্রন্থি, এটার উত্তর তোমরা করবে সবাই অগ্নাশয়। নাম্বার 5 বামনাক্ত, এটার উত্তর হবে পিটুইটারি। কি বললাম? এটা বামনাক্ত। 6-এর উত্তর কি বললাম? পিটুইটারি। তোমরা সবাই নিজের খাতায় লিখে নাও। ভিডিওটা বড় হচ্ছে কিন্তু সম্পূর্ণ লেসন সমাপ্ত হবে, তো 5 মার্ক বাদ দিয়ে 2-এর সবটাই হবে। আচ্ছা, এবার প্রশ্ন দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান 2। নাম্বার 1 ট্রপিক চলন ও ন্যষ্টিক চলন এর মধ্যে পার্থক্য লেখো। এখানকার প্রশ্নের উত্তরগুলি আমি পরপর করছি, তোমরা তোমাদের খাতায় লিখে নাও। একটা কথা বলি, 2 মার্কের প্রশ্নের উত্তরগুলি লেখার সময় তোমরা তোমাদের বইটি পাশে রাখো, যেটা বইয়ের 37 পেজ আগে বলেছি, পাশে রাখো এবং দেখে দেখে একটা করে প্রশ্ন বলছি আর উত্তর বলছি, খাতায় লিখে নাও। নাম্বার 1 কি লেখা আছে? ট্রপিক চলন ও ন্যষ্টিক চলনের মধ্যে পার্থক্য। তাহলে লিখি। নাম্বার 1 ট্রপিক চলন পরিবেশগত উদ্দীপকের দিক নির্দেশের উপর নির্ভরশীল, কিন্তু ন্যষ্টিক চলন নির্দিষ্ট দিক নিরপেক্ষ। নাম্বার 2 এটা 1 নাম্বারে 2 সাইডে কিন্তু হয়ে গেল। নাম্বার 2 ট্রপিক চলন ধীর এবং ক্ষণস্থায়ী, কিন্তু ন্যষ্টিক চলন দ্রুত ও সাময়িক। এবার নাম্বার 2 নাম্বার প্রশ্ন করব। 2 নাম্বার প্রশ্ন কি লেখা আছে? যে মূল আলোর বিপরীতে বেঁকে যায় কেন? অ্যান্সার মূল আলোর বিপরীতে বেঁকে যায় কারণ অক্সিন হরমোন মূলের আলোর বিপরীত পাশে বেশি জমা হয়, যা কোষের বৃদ্ধি কমিয়ে দেয় এবং মূলকে নিচের দিকে বাঁকতে বাধ্য করে। 2 নাম্বার হলো। নাম্বার 3 অগ্রস্ত প্রকটতা। অগ্রস্ত প্রকটতা বলতে কি বোঝো? অ্যান্সার এটি এমন একটি প্রক্রিয়া যেখানে উদ্ভিদের প্রধান কাণ্ড পাশের কুড়িগুলোর বৃদ্ধিতে দমন করে, যাতে উদ্ভিদ লম্বালম্বি বৃদ্ধি পায়। নাম্বার 4 নাম্বার প্রশ্ন কি লেখা আছে? জিব্রেলিন কিভাবে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে? অ্যান্সার জিব্রেলিন বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। উত্তর বলছি এটি এমাইলেজ এনজাইম সক্রিয় করে, যা সংরক্ষিত শর্করা ভেঙে চারা গাছের বৃদ্ধির জন্য শক্তি সরবরাহ করে। নাম্বার 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ কেটে দিলে প্রচুর শাখা প্রশাখা বের হয় কেন? অ্যান্সার কাণ্ডের অগ্রভাগ কাটলে শাখা বের হয় কারণ মূল কুড়ির ওপর থাকা অক্সিজেনের প্রভাব দূর হয়ে যায়। মূল কুড়ির ওপর থাকা অক্সিজেনের প্রভাব দূর হয়ে যায়, ফলে পার্শ্বীয় কুড়ির বৃদ্ধি সক্রিয় হয় এবং নতুন শাখা গজায়। নাম্বার 6 উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিব্রেলিন হরমোনে কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। অ্যান্সার বীজ পর্বমধ্যের ওপর জিব্রেলিনের প্রভাব। নাম্বার 1 কোষ বৃদ্ধি ও বিভাজন ত্বরান্বিত করে, তারপর বীজ অঙ্কুরোদ্গমে সহায়তা করে, লম্বালম্বি বৃদ্ধি ঘটায়। নাম্বার 7 নম্বর প্রশ্নের উত্তর বলছি কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করা। দেখো আমি প্রশ্নগুলি কিন্তু বই থেকে পড়ছি, ওই জন্য তোমাদের আমি একটা কথা বললাম, এগুলির উত্তর খাতায় লেখার আগে পাশে বইটা রাখো, ওখান থেকে দেখে দেখে একটা করে প্রশ্ন পড়ো আর উত্তরগুলো লিখো। নাম্বার 7 কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যায় উদ্ভিদ হরমোনের ভূমিকা। ফলন বৃদ্ধি জিব্রেলিন ব্যবহারে উদ্ভিদ দ্রুত বৃদ্ধি পায় এবং ফলের আকার বড় হয়। আগাছা সমস্যা অক্সিন জাতীয় হরমোন আগাছানাশক হিসাবে ব্যবহৃত হয়। এবার নাম্বার 8 পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? এটা ইংলিশে হতে পারে। পিটুইটারিকে মাস্টার অফ গ্ল্যান্ড বলা হয় কেন? অ্যান্সার এটি অন্যান্য অন্তঃস্রাবী গ্রন্থিগুলির কার্যক্রম নিয়ন্ত্রণ করে, যেমন থাইরয়েড,
অ্যাড্রিনাল ও গোনাড গ্রন্থি। এই কারণে পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়। এবার নাম্বার 10, হরমোনকে রাসায়নিক দূত বলা হয় কেন? কারণ এটি শরীরে এক অংশ থেকে অন্য অংশে সংকেত পৌঁছে দিয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে, এই কারণে হরমোনকে রাসায়নিক দূত বলা হয়। এবার 11 নম্বর প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন এখানে 1 লেখা হয়েছে, এখানে আর একটা 1 হতো, নাম্বারটা লিখতে আমার ভুল হয়ে গেছে, এখানে 11 নাম্বার হবে। যে গলগণ্ড রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। অ্যান্সার, গলগণ্ড রোগের কারণ ও লক্ষণ। কারণ আয়োডিনের অভাবজনিত কারণে থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি লক্ষণ, গলায় ফোলা, ওজন বৃদ্ধি বা হ্রাস, অবসাদ, হৃৎস্পন্দনের পরিবর্তন ইত্যাদি। নাম্বার 12 নম্বর প্রশ্ন, এখানে আবার 1 হয়ে গেছে, 2 দিতে বাদ হয়ে গেছে, ছাড়া গেছে, এখানে তোমরা 12 নাম্বার লিখে নেবে। 12 নম্বর প্রশ্ন কিন্তু এবার উত্তর করছে, জীবদেহে সমন্বয় কেন জরুরি? জীবদেহে সমন্বয় জরুরি কারণ এটি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করে এবং সুস্থতা বজায় রাখে। তাহলে জীবদেহে সমন্বয়ে জরুরি, উত্তর হলো 12 নম্বর প্রশ্নের উত্তর হলো। নাম্বার 13, এলএইচ এবং আইসিএসএইচ মানবদেহের জননগ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, বক্তব্যটি যথার্থতা বিচার করো। অ্যান্সার, বক্তব্যটি যথার্থতা বিচার। এলএইচ এবং আইসিএসএইচ উভয়ে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং মানবদেহের জননগ্রন্থির হরমোন ক্ষরণ ও প্রজনন প্রক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার ভূমিকাটা দেখি। পুরুষদের ক্ষেত্রে ভূমিকা, এলএইচকে পুরুষের ক্ষেত্রে আইসিএসএইচ বলা হয়। এটি অন্ডকোষের লেডিক কোষ সক্রিয় করে, যা টেস্টোস্টেরন হরমোন উৎপাদন করে। টেস্টোস্টেরন শুক্রাণু উৎপাদন ও পুরুষদের যৌন বৈশিষ্ট্য যেমন দাড়ি, গোঁফ, কণ্ঠস্বর ভারী নিয়ন্ত্রণ করে। এবার মহিলাদের ক্ষেত্রে বলবো। নারীদের ক্ষেত্রে এলএইচ ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল কাটিয়ে ডিম্বাণু নির্গমন ঘটায়। এটি প্রজেস্টেরন হরমোনের ক্ষরণ বাড়িয়ে জরায়ুর আবরণ প্রস্তুত করতে সাহায্য করে, যা গর্ভধারণের জন্য প্রয়োজনীয়। এটা কত নাম্বার? 13 নম্বর প্রশ্ন হলো। এবার আমরা 14 নম্বর প্রশ্নের উত্তর করব। নাম্বার 14 নম্বর প্রশ্ন কি, নিউরনকে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক বলা হয় কেন? অ্যান্সার, কারণ এটি স্নায়ুতন্ত্রের মৌলিক গঠনগত একক এবং সমস্ত স্নায়ু সংকেত পরিবহনের কাজ করে। তারপরে 2 নম্বর পয়েন্ট, নিউরন সংকেত গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং প্রতিক্রিয়া প্রেরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার নাম্বার 15, মেনিনজাসের অবস্থান ও একটি কাজ লেখো। কি প্রশ্ন লেখা আছে? মেনিনজাসের অবস্থান ও একটি কাজ লেখো। অ্যান্সার, অবস্থান, এটি মস্তিষ্ক সুষুম্না কাণ্ডকে ঘিরে রাখা 3টি স্তরের আবরণ। কাজ, এটি মস্তিষ্ক সুষুম্না কাণ্ডকে আঘাত ও সংক্রমণ থেকে রক্ষা করে। 15 নম্বর হলো। নাম্বার 16, সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। 16 নম্বর, নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাবদ্ধ করো। তাহলে সহজাত প্রতিবর্ত ক্রিয়া হলো সদ্যজাতের স্তন্যপানের ইচ্ছা, হাঁচি। আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়া হলো সাইকেল চালানো, ক্ষিপ্রতার সঙ্গে গোলকিপারের বল ধরা। তারপর নাম্বার 17, দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে স্নায়বিক পথ লেখো। অ্যান্সার, ধ্বনিগ্রহণ, শ্রবণ স্নায়ু, মস্তিষ্ক, সংকেত নিয়ন্ত্রণ, সংকেত বিশ্লেষণ, মোটর স্নায়ু, পেশির সংকোচন, দরজা খোলা। সবটাই লিখে নাও। 17 নম্বর হলো। নাম্বার 18, সুষুম্না কাণ্ডের কাজ কি? কেবল প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করা? অ্যান্সার, না, এটি প্রতিবর্ত ক্রিয়ার পাশাপাশি মস্তিষ্ক ও শরীরের অন্যান্য অংশের মধ্যে সংকেত পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে নাম্বার 19, রড ও কণ কোষের প্রভেদ। 19 নম্বর প্রশ্ন কি লেখে? রড ও কণ কোষের প্রভেদ লেখো। আচ্ছা, বৈশিষ্ট্য, রড কোষ ও কণ কোষ। এটা করার দরকার নেই। সংবেদনশীলতা, কম আলোতে কার্যকারী, উজ্জ্বল আলোতে কার্যকারী। তাহলে রড কোষ হলো কি? কম আলোতে দেখতে সাহায্য করে, আর কণ কোষ উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। রং শনাক্তকরণ, কালো
সাদা দৃষ্টি দেয়, রং শনাক্ত করতে পারে। কালো সাদা দৃষ্টি দেয় হলো রড কোষ, আর রং শনাক্ত করে পারে কণ কোষ। সংখ্যা বেশি পরিমাণে থাকে, রড কোষ মানবদেহে বেশি পরিমাণে থাকে, আর কণ কোষ তুলনামূলক কম পরিমাণে থাকে। নাম্বার 20, দ্বিনেত্র দৃষ্টি কাদের দেখা যায় এবং কেন? মানুষ ও কিছু স্তন্যপায়ী প্রাণীর দেখা যায়, কারণ দুটি চোখ থেকে প্রাপ্ত তথ্য মস্তিষ্কে মিলিত হয়ে ত্রিমাত্রিক বা 3D দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করে। নাম্বার 21, মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়ার কারণ। মায়োপিয়া বা নিকট দৃষ্টি, চোখের বল অস্বাভাবিক লম্বা হওয়া বা লেন্স অতিরিক্ত উত্তল হওয়া, দূরের বস্তু ঝাপসা দেখা যায়। হাইপারমেট্রোপিয়া, চোখের বল ছোট হওয়া বা লেন্স কম উত্তল হওয়ায় নিকটবর্তী বস্তু ঝাপসা দেখা যায়। এবার হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য লেখো। হরমোন আর স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য দেখো। পার্থক্য এখানে আমি একটা ছক করে দিয়েছি, ছকটা তোমরা দেখে দেখে লিখে নাও। নাম্বার 23, কাছের জিনিস না দেখতে পাওয়ার দুটি কারণ লেখো। অ্যান্সার, কাছের জিনিস না দেখতে পাওয়ার দুটি কারণ। নাম্বার 1, হাইপারমেট্রোপিয়া, চোখের বল ছোট হওয়া বা লেন্সের আকৃতি পরিবর্তিত হওয়ায় নিকটস্থ বস্তু ঝাপসা দেখা যায়। আর প্রেসবায়োপিয়া, বয়স বৃদ্ধির কারণে লেন্সে স্থিতিস্থাপকতা কমে যায়, ফলে নিকটবর্তী বস্তু ঝাপসা দেখা যায়। নাম্বার 24, পাখি ও মাছের গমনে ঘাত সৃষ্টিকারী পেশির নাম লেখো। পাখির ক্ষেত্রে প্যাক্টোরালিস ও সুপ্রাকোয়াইডিয়াস পেশি, মাছের ক্ষেত্রে মায়াটম পেশি। ক্লিয়ার? মাছের ক্ষেত্রে কি বললাম? মায়াটম পেশি। তাহলে দেখো, আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস 10 মাধ্যমিক ক্লাস 10 ছায়া প্রকাশনীর জীবনবিজ্ঞান, শুভ্রনীল চক্রবর্তী, রাইটার লেখক শুভ্রনীল চক্রবর্তী, ছায়া জীবনবিজ্ঞান। পেজ নাম্বার হলো 35, 36, 37 পেজের অনুশীলনী, সম্পূর্ণ অনুশীলনী। এখানে শুধু 5 মার্কের কিছু কোশ্চেন বাকি থাকলো, বাকি সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে করলাম। তোমরা এরপরে কি সাবজেক্টে ভিডিও পেতে চাও, কি সাবজেক্টে অনুশীলনী পেতে চাও, অথবা অঙ্কর কোনো কিছু পেতে চাও, কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব এই সমস্ত অনুশীলনীর উত্তর যত পারি তোমাদের তাড়াতাড়ি প্রোভাইড করা। তাহলে দেখা হচ্ছে এরপরের ভিডিওতে।